আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায় হিসাব আজকে আমার তৃতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যে ক্লাস, এই ক্লাসগুলো পরবর্তী ধাপে আমরা যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্লাইডগুলো অন করার চেষ্টা করছি, তোমরা দেখছো। স্বাগত জানাচ্ছি রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে। তোমরা আমাদের বিভাগের ঠিকানাটা দেখতে পাচ্ছ। আমি জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। মোবাইল নম্বর 01715399216। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অংশীদারি ব্যবসায়ের সমস্যা ও সমাধান। আমরা এখন সমস্যাগুলো একটু দেখব এবং তার সমাধানও করার চেষ্টা করব। টুম্পা, টুসি, রুম্পা একটি অংশীদারি ব্যবসায় তিনজন অংশীদার। 2012 সালের 1 জানুয়ারি তারিখে তাদের হিসাবের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ। টুম্পার মূলধন ছিল 60,000 এবং চলতি হিসাব ছিল 4,000 ক্রেডিট। খেয়াল রাখতে হবে, ডেবিট এবং ক্রেডিটের একটা বিষয় এখানে রয়েছে। টুসির মূলধন ছিল, প্রারম্ভিক মূলধন ছিল 40,000 এবং চলতি হিসাবের জের ছিল ডেবিটে 1600 টাকা। রুম্পার মূলধন, প্রারম্ভিক মূলধন ছিল 20,000 টাকা এবং তাদের চলতি হিসাবের ক্রেডিট জের ছিল 2,000 টাকা। ব্যবসায়ের লাভ লোকসান বন্টনের পূর্বে টুম্পাকে মাসিক 800 টাকা করে বেতন প্রদানের শর্ত দেওয়া হয়। কি দেওয়া হয়? 800 টাকা করে তাদের বেতন দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলধন চলতি হিসাব উত্তোলনের বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। 2012 সালে টুম্পা 14,000 টাকা, খুশি 4,000 টাকা, রুম্পা 8,000 টাকা ব্যবসা হতে উত্তোলন করে। এই উত্তোলনের উপর যথাক্রমে 540 টাকা, 50 টাকা, 60 টাকা, 320 টাকা সুদ হিসাব করা হয়। ব্যবসায় লাভের 24,000 টাকা পর্যন্ত অংশীদারদের মধ্যে মূলধন অনুপাতে বন্টন করতে হবে। অবশিষ্ট মুনাফা 30 ভাগ, 30 ভাগ, 40 ভাগ হারে বন্টন করতে হবে। রুম্পার বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে মুনাফার পরিমাণ দাঁড়ায় 47,000 টাকা। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তোমরা দেখবা, রুম্পার বেতন কিন্তু ডেবিট করা হয়েছে, তার মানে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, মূলধনে যাবে। আরো একটা বিষয় আছে, মোট যে লাভ হবে সেই লাভের ব্যবসায়ের 24,000 টাকা পর্যন্ত অংশীদারদের মধ্যে মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে এখানে আমাদের যে মূলধন আছে, আমরা নিশ্চয়ই এটা হিসাব করে নেব। মূলধন অনুপাতে যদি ভাগ করি 6, 4, 2 অথবা 3, 2, 1 অনুপাত, যে অনুপাতেই হোক আমাদের ওই অনুপাতে আমরা ভাগ করবো। প্রথম অংশটুকু 24,000 টাকা পর্যন্ত, অবশিষ্ট আবার আমরা 3, 3, 4 অনুপাতে 30%, 30%, 40% অনুপাতে আমরা ভাগ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখব মূলধন ও চলতি আমাদের যে আমাদের যেহেতু সৃজনশীলের কয়ে রয়েছে মূলধন ও চলতি হিসাবের সুদ নির্ণয়, খতে রয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুতকরণ, গতে রয়েছে টুসির চলতি হিসাব প্রস্তুতকরণ। তা আমরা প্রথমেই আমরা কয় অংশ দেখি। মূলধনের সুদ নির্ণয়, টুম্পার 60,000 টাকা, 5% কাটলে আমরা 30,000 টাকা হয়। ঠিক একইভাবে টুসির 40,000 টাকার 5% কাটলে 2,000 টাকা হয়। রুম্পার 20,000 টাকার উপর 5% কাটলে 1,000 টাকা হয়। আবার চলতি হিসাবে সুদ আমরা নির্ণয় করি, টুম্পার 4,000 টাকার 5% কাটলে 200 টাকা কিন্তু ক্রেডিট হবে। টুসির 16,000 টাকার 5% কাটলে 80 টাকা হবে এবং সেটা ডেবিট হবে, ডেবিট দিকে যাবে। রুম্পার 2,000 টাকার 5% 100 টাকা হয়, সেটা আমরা ক্রেডিট দিকে। আমরা পরবর্তীতে এই যে খসড়াটা, এটা আমাদের একটা গণনা, আমাদের এই গণনা এবং কয়ের যে উত্তরটা চেয়েছে, কয়ের উত্তরও হয়ে গেছে, আমাদের একটা গণনাও হয়ে গেছে, যাতে পরবর্তীতে আমাদের আবন্টন হিসাবে এটা কাজে লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা আমাদের এবার ক্ষয়ের অংশ দেখতে পাচ্ছ। টুম্পা, টুসি এবং রুম্পার লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব আমরা আগেই প্রস্তুত করেছি। টুম্পার 3000, টুসির 2000, রুম্পার 1000, আমাদের মোট যোগ করলে হয় 6000 টাকা। চলতি হিসাবে সুদ নির্ণয় করা হয়েছে। টুম্পার আর রুম্পার কিন্তু যেহেতু ডেবিট ছিল, ক্রেডিট ছিল, এজন্য আমরা এটা ডেবিট দিকে খরচ হিসাবে দিছি। আর একজনের কিন্তু আমাদের ডেবিট ছিল, সেটা আমরা এইখানে এই যে চলতি হিসাবে সুদ, এটা কিন্তু উল্টো দিকে যাবে। ক্রেডিট গুলো এইদিকে বসবে, ডেবিট গুলো সুদ এইদিকে বসবে, এটা আয়, আর এই দুটো আমাদের ব্যয়। এরপরে আমাদের উত্তোলনের সুদ আমরা আমাদের বইতে দেওয়া আছে 540 টাকা, টুসির দেওয়া আছে 60 টাকা, রুম্পার দেওয়া আছে 320 টাকা, 920 টাকা। আর নিট লাভ আমাদের সর্বসাকল্যে দেওয়া আসে 47,000 টাকা। আমরা ভাগ করলে যা হয় আমরা এটা যোগ করলাম, 48,000 টাকা হয়েছে, বিয়োগ করে 41,700 টাকা থাকে। তো এইটা আমরা কিভাবে ভাগ করছি সেটা আমরা দেখব। আমাদের যেহেতু মোট 41,700 টাকা, এটাকে আমরা 2 পর্বে ভাগ করো। প্রথম পর্বে ভাগ করো হলো 24,000 টাকা পর্যন্ত। 24,000 টাকা পর্যন্ত ভাগ করছি 3-2-1 অনুপাতে। তাহলে একজনের 12,000, একজনের 8,000, একজনের 4,000। তাহলে অবশিষ্ট কত থাকলো? 41,700 থেকে যদি 24,000 টাকায় বিয়োগ করা হয়, যা থাকে আমরা নিচে বিয়োগ করে দিয়েছি 17,700। এটা হলো 30%। 30% 40 অনুপাতে ভাগ করলে 5,310 টাকা, 5,310 টাকা এবং 7,080 টাকা। এটুকু আমরা যোগ করলে একজনের 17,310 টাকা, 13,310 টাকা এবং 11,080 টাকা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তীতে ধাপে দেখব গ কি চেয়েছে। গতে শুধু চেয়েছে হলো টুসির চলতি হিসাব। আমরা এখানে চলতি হিসাব, শুধু চলতি হিসাব যেহেতু চেয়েছে আমরা চলতি হিসাব নির্ণয় করছি। শুধু চলতে টুসির চেয়েছে, অন্য কারো না। তাহলে লাভ লোকসান মূলধন, যেহেতু আমাদের এটা স্থায়ী পদ্ধতিতে, আমাদের আগে আমাদের বলা উচিত ছিল, মনে করে রাখবো এটা আমাদের স্থায়ী পদ্ধতি, না হলে চলতি হিসাব আসে না। পরিবর্তনশীল পদ্ধতিতে চলতি হিসাব আসে না, শুধু স্থায়ী পদ্ধতিতে বা যে আমাদের স্থায়ী যে নির্দিষ্ট পদ্ধতি আছে এই পদ্ধতিতে আমাদের শুধু চলতি হিসাব আসে। তাই চলতি হিসাব, টুসির চলতি হিসাব চেয়েছে। আমাদের আবন্টনের যে আমরা আগে লিখে দিয়েছি এখানে, মূলধনের সুদ মুনাফার অংশ, ব্যালেন্স বিডি ছিল, যেহেতু ডেবিট ব্যালেন্স ছিল আমাদের 1600 টাকা, উত্তোলন হলো 4,000 টাকা। লাভ লোকসান আবন্টন থেকে আমাদের এই দুটো আসছে, শুধু টুসির টাকার অংশ। আমরা আবার একটু দেখে আসি এখানে যে টুসির যে টাকাটা রয়েছে সেই অংশটা, টুসির টাকা কোন কোনগুলো। এই যে টুসির আছে 60 টাকা, এখানে টুসির আছে 2,000 টাকা, এখানে টুসির কিছু নেই, এখানে টুসির আছে 13,310 টাকা, এই অংশগুলো। আর এখানে আমাদের টুসির আছে মূলধনের অংশ, যেটা এই যে আমাদের 13,310 টাকা, এই অংশটাকে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা ব্যালেন্স বিডি নির্ণয় করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, স্থায়ী পদ্ধতিতে আমরা অংশীদারি কারবার, অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের একটা অঙ্ক দেখলাম স্থায়ী পদ্ধতিতে। সেখানে আমাদের মূলধন 2 অংশে বিভক্ত করার একটা বিষয় জড়িত ছিল এবং স্থায়ী পদ্ধতিতে দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আর একটা অঙ্ক দেখব। স্থায়ী পদ্ধতিতে একজন অংশীদার অন্য অংশীদারের বেতন গ্রহণ। আমরা দেখব যে একজন অংশীদার অন্য অংশীদার কিভাবে বেতন গ্রহণ করে সেই বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। রাম, শ্যাম, যদু আধুনিক ফ্যাশনের 3 জন অংশীদার 2012 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাব ও চলতি হিসাবের উদ্বৃত্ত এসেছিল। রামের প্রারম্ভিক মূলধন 70,000 টাকা আর চলতি হিসাব ছিল 8,000 টাকা, এটা ক্রেডিট। শ্যামের ছিল 50,000 টাকা প্রারম্ভিক মূলধন, চলতি হিসাবে জেড ছিল 4,000 টাকা, ডেবিট। যদুর ছিল 30,000 টাকা প্রারম্ভিক মূলধন, 3,000 টাকা ছিল চলতি হিসাবে ডেবিট। দুটো ডেবিট, একটা ক্রেডিট, খেয়াল রাখতে হবে। অংশীদারদের মূলধন, উত্তোলন এবং চলতি হিসাবের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। তিনটা উপরে, মূলধন উত্তোলন উভয়ের উপরে তিনটার উপরে সমহারে। 2012 সালে অংশীদারদের উত্তোলনের পরিমাণ যথাক্রমে 3,000, 2,000, 1,000 টাকা, যার সুদ ধার্য করা হয়েছে 75 টাকা, 50 টাকা এবং 40 টাকা। আমরা সুদ নির্ণয় করার দরকার নেই, পূর্বে থেকে নির্দিষ্ট করা রয়েছে। চুক্তি অনুযায়ী যদু কারবারিতে প্রতি মাসে 900 টাকা বেতন পাবে, যা সে এই বেতনটা দুজন দেবে। কে কে দেবে? যদু কারবারেতে বেতন পাবে, বেতন আবার দেবে অন্য 2 জন। রাম দেবে হলো কিছু অংশ, শ্যাম দেবে কিছু অংশ। রাম কতটুকু দেবে? এই 900 টাকার 3 ভাগ করে 2 ভাগ দেবে রাম, আর শ্যাম দেবে হলো 1 ভাগ, অর্থাৎ একজনের 600 টাকা আর একজনের 300 টাকা, মোট 900 টাকা। রাম বছরের মাঝামাঝি কারবারে 5,000 টাকার মূলধন, সর্বাতিরিক্ত মূলধন আমরা দেখতে পাচ্ছি এখানে 5,000 টাকা। এছাড়াও রাম কমিশন বাদ দেওয়ার পরবর্তী বন্টনযোগ্য মুনাফার উপর 5% কমিশন পাওয়ার অধিকারী।
আমরা সেটাও দেখব কিভাবে করা হয়েছে। উপরোক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে 2012 সালে কারবারের মুনাফা 1,21,900 টাকা হয়েছে। লাভ লোকসান বন্টনের অনুপাত 4-3-2 অনুপাত, অর্থাৎ 4 আর 3 7 আর 2 9 অনুপাত। 9 ভাগ করে আমরা একজন 4 ভাগ, একজন 3 ভাগ, আর একজন 2 ভাগ করব। কয়েসেসে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। ক্ষয় গয়েসেসের আমের চলতি হিসাব প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার সমাধানগুলো দেখব। আগে একটা গণনা, মূলধনের সুদ নির্ণয় করা হয়েছে। শ্যামের রামের মূলধন কিন্তু অতিরিক্ত মূলধন যেহেতু আছে, এটা 6 মাসের উপরে অর্ধেক অর্ধেক, যতটুকু হবে তার অর্ধেক বা 6 মাস, এভাবে লিখলে হবে, 6 মাস করলেও হবে। শ্যাম, যদু, এদের মূলধনের সুদ কি পরিমাণ আমরা নির্ণয় করে দেখলাম। চলতি হিসাবে সুদও কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে। রামের 8,000 টাকা 400 টাকা হয়েছে, শ্যামের হয়েছে 200 টাকা, যদুর হয়েছে 150 টাকা। আমরা এখানে কয়ের অংশ দেখতে পাচ্ছি। কয়ে কি চেয়েছিল আমরা আবার একটু দেখে আসি। অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো, শুধুমাত্র মূলধন। তো ব্যালেন্স বিডি 70,000, শ্যামের রামের 50,000 এবং 30,000। আর নগদান একজনের, যদুর অতিরিক্ত মূলধন এনেছে, এই জন্য ওর ঘরে 5,000 টাকা যাবে। শুধুমাত্র মূলধনের টাকা আর অতিরিক্ত মূলধনের টাকাই এই ঘরেটা যাবে। আমরা আগে জানি এটা স্থায়ী পদ্ধতি। এবার এখন আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করব। ডেবিটের দিকে আমরা রামের মূলধন, শ্যামের মূলধন, যদুর মূলধন, আমরা এটা মূলধনের সুদের পরিমাণগুলো যার যার সুদ তারা আমরা আগেই নির্ণয় করেছি। আমরা একটু দেখে আসি। এই যে এখানে আমরা নির্ণয় করেছি, একজনের 6,000, 3,625 টাকা, একজনের 2,500 টাকা, একজনের 1,500 টাকা। এখানে কিন্তু আমরা সেটাই বসিয়েছি, এটা যোগ করে হয় 7,625 টাকা। রামের চলতি হিসাব কমিশন, আমরা কমিশনটা পরবর্তীতে দেখছি। নিট লাভ আমরা পূর্বেই দেওয়া ছিল 1,21,900 টাকা। চলতি হিসাবের যে সুদ, চলতি হিসাব সুদ যদুর হলো 200 টাকা, শ্যামের 200 টাকা, যদুর হলো 150 টাকা, মোট 350 টাকা। আর রামের চলতি হিসাব যেহেতু ক্রেডিট ছিল একটা, এই জন্য আমরা এদিক ডেবিট দিকে আসবো এবং এটা 400 টাকা। উত্তোলনের সুদ আমরা নির্দিষ্ট করে 75 টাকা, 50 টাকা, 40 টাকা, মোট আমরা যে যোগ করি যে টাকাটা হয়। আমরা কমিশনটা কিভাবে বের করেছি সেটা আমরা দেখে আসি। কমিশন বের করার নিয়ম, কমিশন পূর্ববর্তী মুনাফা যেহেতু 1,14,390 টাকা। প্রশ্ন হলো এই টাকাটা কোথা থেকে পেলাম। মনে রাখতে হবে এই যে টাকাটা, এই টাকাটা যোগ করে 1,22,415 টাকা। এর থেকে আমাদের এই 7,650 25 7,600 7,625 7,625 টাকার 400 টাকা, এই দুটো বিয়োগ করলে যে পরিমাণ টাকা দাঁড়ায় সেটা দাঁড়ায় হলো 1,14,390 টাকা। সেই টাকার উপরে 5/105। আমরা পূর্বে একদিন বলেছিলাম প্রথম ক্লাসে যে কমিশন পূর্ববর্তী যদি হয় শতকরা হার 100-র সঙ্গে যোগ করে নিয়ে শতকরা হার নির্ণয় করতে হবে। আমরা তোমরা দেখতে পাচ্ছি যেহেতু 5%, 100 যোগ 5 105 টাকা, 5 টাকা। তাহলে এই টাকাটা আমরা এখানে নির্ণয় করতে তো নির্ণয় করেছে তোমরা দেখতে পাচ্ছ, এই জন্য এই টাকা এই পরিমাণ আসছে। তাহলে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে 1,08,943 টাকা আমাদের জের থাকে। এই জেরকে আমরা বন্টন অনুপাতে, বন্টনের যে অনুপাত আছে অনুপাত আমরা একটু দেখে নেই, 4:3:2 অনুপাত। তাহলে 4 3 2 4 আর 3 7 আর 2 9। তাহলে 9 ভাগ করে একজন 4 ভাগ, একজন 3 ভাগ, আরেকজন 2 ভাগ পাবে। আমরা কিন্তু এখানে সেটাই করেছি। তাহলে একজন 4 ভাগ, একজন 3 ভাগ, একজন 2 ভাগ, এটা আমরা মুনাফার অংশ নির্ণয় করতে সক্ষম হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মুনাফা কিভাবে বন্টন করেছি সেটা আমরা এখানে দেখাতে পারছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে 1,08,409 টাকাকে আমরা মোট 9 দিয়ে মোট অনুপাতগুলোকে আমরা প্রথমে যোগ করেছি। যোগ করলে কত হয়? 9 হয়। 4 3 আর 2 9 হয়। তাহলে 9 ভাগ করে একজনের 4 ভাগ, একজনের 3 ভাগ, আর একজনের 2 ভাগ। গতে চেয়েছিল কি আমরা একটু দেখে আসি। আবার তোমরা দেখতে পাচ্ছ গতে কি চেয়েছিল। গতে চেয়েছে রামের চলতি হিসাব, যেহেতু স্থায়ী পদ্ধতিতে আমরা করছি এজন্য আমরা এখানে চলতি হিসাবটা শুধু রামের, অন্য কোনো অংশীদারদের আর আমাদের এখানে হিসাবভুক্ত করা যাবে না। আমাদের অঙ্কে দেওয়া ছিল পূর্বে থেকেই আমাদের ব্যালেন্স বিডি কিন্তু স্পষ্ট করে 8,000 টাকা ছিল। আমাদের এই অংশগুলো লাভ লোকসান আবন্টনে শুধু রামের যে অংশগুলো ছিল সেইগুলো এখানে আছে। রামের কি কি অংশগুলো ছিল আমরা একটু দেখে আসি। রামের ছিল মূলধনের সুদ, রামের ছিল মুনাফার অংশ, রামের এখানে ছিল উত্তোলনের সুদ। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি, মূলধন থেকে আমাদের এইগুলো আসছে।
আর যেহেতু সে বেতনের অংশ পাবে, সে এই বেতনের অংশ কিন্তু সে নিজে এখন ভোগ করবে। এরা এই অংশটুকু দেবে হলো তারা অন্য ভিন্ন যে দুজন অংশীদার রয়েছে তারা কিন্তু এটা পরিশোধ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরপর দুটো অঙ্ক দেখলাম, এবার আরেকটা অঙ্ক আমরা দেখছি। এই অঙ্কের মধ্যে কি আছে আমরা একটু দেখে আসি। কি আছে? পরিবর্তনশীল পদ্ধতি, মুনাফা বন্টন, একাধিক অনুপাত ও বকেয়া খরচ। আমরা একটু উল্লেখ করে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। আফরিন, শারমিন ও নুরু বৈকালী ট্রেডার্সের তিনজন অংশীদার। 2012 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবে উদ্বৃত্ত ছিল জানুয়ারির 1 তারিখে, যেটা আমরা ব্যালেন্স বিডি বলে থাকি। কি কি ছিল? আফরিনের ছিল 80,000 টাকা, শারমিনের ছিল 70,000 টাকা, নুরুর ছিল 50,000 টাকা। মূলধন ও নগদ উত্তোলনের উপর, এখানে পণ্য উত্তোলন যদি থাকে, যেহেতু নির্দিষ্ট নয়, পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধরতে হবে না। মূলধন ও নগদ উত্তোলনের উপর 10% হারে সুদ ধরতে হবে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য নুরু প্রতি মাসে 1,000 টাকা বেতন পাবে। মাস ভিত্তিক খেয়াল রাখতে হবে। বছরের অঙ্ক হলে আমরা এটা 12 মাসে রূপান্তর করব। অংশীদারগণ প্রতি মাসের শেষে আফরিন 800 টাকা, শারমিন 400 টাকা এবং নুরু 1,500 টাকা বেতন সহ নগদ উত্তোলন করেছে। এছাড়াও নুরি 500 টাকার পণ্য উত্তোলন করেছে, যা হিসাবভুক্ত হয়নি। বছর শেষে বকেয়া খরচে বলে 3,000 টাকা রয়েছে। এটা কিন্তু কার নামে রয়েছে না, এটা আমরা সরাসরি লাভ লোকসান আবন্টন হিসাবে সম্মিলিতভাবে এটা দিয়ে দিব। চুক্তি অনুযায়ী মুনাফার প্রথম অংশ 45,000 টাকা অংশীদারদের মধ্যে সমান হারে বন্টিত হবে। আমরা পূর্বে একটা অঙ্ক দেখেছি যে আমরা এই ধরনের নিট লাভকে আমরা 2 ভাবে ভাগ করা, এখানেও আমাদের সেটাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম 45,000 টাকা আমরা সমানভাবে দেবো। পরবর্তী মুনাফা আফরিন পাবে 40%, শারমিন পাবে 35%, নুরু পাবে 25% হারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অংশীদারদের বেতন ডেবিট করার পর, তোমরা জানো এই ধরনের শব্দ থাকলে যে অংশটা ডেবিট করা তার মানে হিসাবভুক্ত হয়েছে, এটা লাভ লোকসান আবন্টন হিসাবে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু মূলধনে হবে যদি তুলে না নিয়ে যায়। তোমরা আগে থেকেই জানো। অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে 2012 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের মোট মুনাফার পরিমাণ দাঁড়ায়, তোমরা দেখতে পাচ্ছ 1,37,500 টাকা। এবার আমরা সৃজনশীল পদ্ধতিতে যাই। ক থেকে কি চেয়েছে? প্রকৃত নিট লাভের পরিমাণ নির্ণয় করো। খ, বন্টনযোগ্য মুনাফা 1,15,935 টাকা হলে অংশীদারদের মনে মুনাফা বন্টন করে দেখাও। নুরুর মূলধন হিসাব প্রস্তুত করো। আমরা সমাধান শুরু করলাম। মূলধনের সুদ প্রথমে নির্ণয় করে 80,000 টাকার উপরে আফরিনের মূলধন যদি নির্ণয় করে 8,000 টাকা হয়, শারমিনের হয় 7,000 টাকা, নুরুর হয় 5,000 টাকা। উত্তোলনের সুদ আমরা নির্ণয় করবো, আগে থেকেই জানি। আমরা প্রশ্নে আবার দেখে আসি যে উত্তোলন কিভাবে করেছিল। উত্তোলন করা হয়েছিল প্রতি মাসের শেষে। প্রতি মাসের শেষে তোমরা আগে থেকে আমরা একটা স্লাইডে দেখাইছিলাম, হয়তো তোমাদের মনে আছে, যে প্রতি মাসের শেষে যদি হয় তাহলে 5.5 মাসের সুদ ধার্য করতে হবে। আমরা 800 টাকার উপর 10% দিয়ে 5.5 দিয়ে গুণ করেছি, 440 টাকা। শারমিনেরও তাই। নুরুর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, সে নুরু যেহেতু বেতন সহ নিছে, বেতনের টাকাটা বেতনের টাকা সরাই রাখতে হবে, বিয়োগ করে রাখতে হবে। তাহলে কত দ্বারা? শুধুমাত্র 500 টাকা থাকে, তাহলে 275 টাকা হয়। তাই নিট লাভ কিভাবে? নিট লাভ আমাদের এত টাকা, এভাবে আমরা দেখাতে পারি, সবকেটেও দেখাতে তোমরা পারবা। যোগ পণ্য উত্তোলন বাদ বকেয়া খরচা বলি, আর নিট লাভের পরিমাণ দ্বারা 1,35,000 টাকা। এইভাবে যদি করি তাতে হবে। তোমরা একটা সবকেটে যদি করো পাশে, সেটা আমাদের হয়ে যাবে। তাহলে যোগ হলো পণ্য উত্তোলন, বাদ হলো বকেয়া খরচা বলি। তাহলে নিট লাভ থেকে দুটো আমরা একটা যোগ একটা যদি বিয়োগ করি, আমাদের নিট লাভের পরিমাণটা জানতে পারবো। আমরা আবার দেখে আসি খতে কি চেয়েছিল। খতে চেয়েছিল বন্টনযোগ্য মুনাফা 1,15,935 টাকা হলে অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন করে দেখাও। আমরা এবার মুনাফা কিভাবে বন্টন করে সেটা আমরা দেখাবো। তাহলে দেখালাম বন্টনযোগ্য মুনাফা হয়েছে আমাদের 1,15,935 টাকা। তার প্রথম এখান থেকে প্রথম অংশ টাকা কত টাকা? 45,000 টাকা আমরা সরিয়ে নিলাম। তাহলে 45,000 টাকা কিন্তু এই তিনজনই অংশীদার সমানভাবে ভাগ করবে। 3 ভাগ করলে আমাদের সবারই 15,000 টাকা হয়। ঠিক আছে, আমাদের 45,000 টাকা হিসাব গেল। অবশিষ্ট কি থাকলো আমরা দেখি। 1,15,935 টাকা থেকে যে অংশটা আমরা সমান হারে ভাগ করেছি সেটা আমরা এখন বিয়োগ করে দেব। তোমরা দেখতে পাচ্ছ বিয়োগ করা হয়েছে 70,935 টাকা। 70,935 টাকা, এটা কিন্তু আমরা আবার নতুন অনুপাতে ভাগ করব। কিভাবে ভাগ করব?
আফরিন পাবে 40,000, শারমিন পাবে 35,000, নুরু পাবে হলো, সরি আমি আবার বলছি, আফরিন পাবে 40%, শারমিন পাবে 35%, নুরু পাবে 25%। তাহলে আমরা এটা কাটি, সরাসরি ক্যালকুলেটর দিয়ে কাটলে একজনের 28,374 টাকা হচ্ছে, শারমিনের হচ্ছে 24,827 টাকা, নুরু পাচ্ছে হলো 17,734 টাকা। ঠিক আছে, তাহলে এখন উপরে যেহেতু দুটো ভাগে ভাগ করা হয়েছে, আমরা দুটো ভাগগুলো এখন একত্রে করি। এখানে আফরিনের টাকা 15,000, এখানে আফরিনের টাকা 28,000, দুটো টাকা যোগ করলে 43,374 টাকা হয়। শারমিনে উপরে রয়েছে 15,000, যেহেতু সমানুচ্ছ ভাগ ছিল, তোমরা দেখতে পাচ্ছ তাই না। আর নিচে যেহেতু ছিল হলো 24,827 টাকা, এটার সঙ্গে 15,000 যোগ করলে 39,827 টাকা হয়। নুরুর ক্ষেত্রেও তাই, 15,000 যোগ 17,734 টাকা। তাহলে আমরা মুনাফার অংশ মোট কার কতটুকু অংশ হলো আমরা এটা দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ক্লাসের শেষ পর্যায়ে এবার আমরা করব নুরুর মূলধন হিসাব। তার মানে নুরুর, শুধুমাত্র নুরু, এখানে তিনজন থাকলে একজনের শেষে, যেহেতু সৃজনশীল আমরা অতিরিক্ত করার চেষ্টা করার কোনো দরকার নেই। আমরা নুরুর মূলধন কিভাবে হয়, ব্যালেন্স ভিডিও, অর্থাৎ প্রারম্ভিক মূলধন ছিল 50,000 টাকা, আর উত্তোলন করেছিল হলো এখানে 5,000 টাকা। অন্যান্য অংশ আমরা দেখি যে খরচগুলো ছিল, আমরা লাভ লোকসান আবন্টন হিসাব থেকে এখানে স্থানান্তরিত হয়ে আসবে আমাদের মূলধনের সুদ এবং মুনাফার অংশ দেখাইছি, এটা এই দিকে লাভের অংশ। আর যদি ক্ষতির অংশ হতো তাহলে আমরা এই ডেবিট পাশে দেখাতাম বা বাম পাশে দেখাতাম। যেহেতু মূলধন হিসাব, এ পাশে রয়েছে উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন যত ছিল, তাহলে আমরা যদি টাকা যোগ করি 87,735 টাকা হয়, তাহলে জের আমরা বের করলাম 80,959 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা 3টা অঙ্ক নিয়ে কথা বললাম। আশা করছি তোমরা এখান থেকে উপকৃত হবে। আর বাড়িতে তোমরা এই ধরনের যে প্রবলেমগুলো আছে তোমরা দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা নিজেরাও উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে এইরকম একটা প্যান্ডামিক অবস্থায় আমরা অনলাইন ক্লাসের বিকল্প আর নেই। বাড়িতে তোমরা থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, স্যানিটাইজার ব্যবহার করবা, সামাজিক যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে দূরে থাকার সর্বাত্মক চেষ্টা করবা। সবাইকে আমার পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য পূর্ব থেকেই স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।